বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এইচএসসি এবং আলিম বিজ্ঞান জগতের ছাত্রছাত্রীবৃন্দ, আপনাদের ধারাবাহিকভাবে পদার্থের এমসিকিউ এর গাণিতিক কনসেপ্টগুলোর ভিডিও আমি আপলোড দিচ্ছি। আজকে পদার্থ প্রথম পত্র অষ্টম অধ্যায়, যে অধ্যায়টার নাম হচ্ছে পর্যাবৃত্ত গতি। এই অধ্যায় থেকে গাণিতিক এমসিকিউগুলোর যে প্রশ্ন পরীক্ষার মধ্যে আসতে পারে, সেই প্রশ্নগুলা ইনশাল্লাহ সরাসরি আপনাদের সামনে করে বাস্তবে কীভাবে পরীক্ষায় আসে সেগুলা সমাধান সহ ইনশাল্লাহ করে দেখা হবে। তো আমি কথা বলাচ্ছি না, সরাসরি আমি প্রশ্নে চলে যাচ্ছি, যেহেতু এগুলো সলিউশন করতে একটু সময় লাগে। তো এমসিকিউ করতে আপনাকে সময় দেওয়া হয় 1 মিনিট, কিন্তু দেখা গেছে আপনাদেরকে বোঝাতে গিয়ে মাত্র 8টা প্রশ্ন আমি নিয়ে এসেছি, অর্থাৎ অষ্টম অধ্যায় থেকে। আপনাদেরকে বোঝাতে গিয়ে 20 মিনিটের মধ্যে হয়ে যায়। তো আসলে ঘাবড়াবেন না, গাণিতিক কনসেপ্ট বেশি তেমন একটা আসে না, হয়তো 50%, 40 থেকে 50% তথ্যভিত্তিক বেশিই আসে, 50 থেকে 60% তথ্যভিত্তিক এমসিকিউ থাকে। তো এই তথ্যভিত্তিক এমসিকিউগুলো যদি আপনারা মুখস্থ করে নিয়েন, তাহলে এইগুলা সরাসরি আপনি 10 সেকেন্ডের ভিতরে দেখাতে পারবেন যদি তথ্য মুখস্থ থাকে। আর এই যে সময়টা বের হবে, এই সময়টা আসলে গাণিতিক কনসেপ্টগুলো ব্যবহার করতে হয়। তো আমি প্রথমে যে এমসিকিউটা, অষ্টম অধ্যায়ের প্রথম যে এমসিকিউটা আমি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। এমসিকিউটা আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন। 5d স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার। 5d স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার ডিভাইডেড বাই কেন বলা যাবে না, এটা ডিফারেন্সিয়েটেরিও। 5d স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস 180 এক্স সমান 0 সমীকরণের কৌণিক কম্পাঙ্ক কত? তো আপনারা জানেন সাধারণ যে সমীকরণ, অর্থাৎ এটার যে সাধারণ সমীকরণটা হচ্ছে, এটাকে যদি আমরা প্রথমে একটু সিম্পলিফিকেশন করে নেই, 5 দ্বারা যদি ভাগ করি, তাহলে এখানে থাকবে শুধুমাত্র d স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার প্লাস 5 দ্বারা যদি এটাকে আমরা ভাগ করি, তাহলে আসবে কত? 5 8 মধ্যে 3 বার, 6 বার, 34x প্লাস সমান কি 0। এই সমীকরণের কৌণিক কম্পাঙ্ক। তাহলে সাধারণ যে সমীকরণ, সেই সমীকরণটা আমরা জানি d স্কোয়ার, আমরা এখানে লিখতে পারি এই সমীকরণকে সাধারণ d স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স সমান 0। এটার সাথে যদি আমরা তুলনা করি, তাহলে এখানে ওমেগা হচ্ছে কম্পাঙ্ক। তাহলে 36, এই যে 36 সংখ্যাটা, 36 সংখ্যার উপরে যদি আমরা ওমেগার যেহেতু ওমেগার স্থানে 36 আছে, তুলনা করলে তাহলে এখানে থাকবে কি 36 স্কোয়ার মানে 6 স্কোয়ার, অর্থাৎ এখানে আসবে ওমেগা স্কোয়ার সমান কি 36। সুতরাং ওমেগা সমান আমরা 6। এই ছিল আমাদের আনসার, প্রথমটার আনসার। সেম 2 নম্বরটা যদি আমরা সলিউশন করি, এটাকে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, তাহলে এটা এই সমীকরণটা আসবে d স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস 8 8 64, এখানে থাকবে 8, 4 দ্বারা ভাগ, 4 0 64, এখানে থাকবে 16 এক্স সমান 0। এই সমীকরণকে যদি আমরা এই যে d স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স এটার সাথে তুলনা করি, তাহলে ওমেগা স্কোয়ারের স্থানে কি আসে? ওমেগা স্কোয়ার সমান আসবে 16। সুতরাং ওমেগা সমান কত পাই আমরা? এখানে তাই ওমেগা সমান 4 পাই। এখন এখানে চেয়েছে আমার কাছে কম্পাঙ্ক আমরা জানি এফ, কম্পাঙ্ককে এফ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এফ সমান 2/পাই, কম্পাঙ্কের সূত্র ওমেগা সমান আচ্ছা, ওমেগা সমান আমরা সূত্র জানি কি? ওমেগা সমান এখানে 4 পেয়েছি, আর ওমেগার পরিবর্তে যদি আমরা ব্যবহার করি, তার সূত্রটা 2π × f সমান 4। সুতরাং এখানে কম্পাঙ্ককে এফ দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এফ সমান 4/2π, অর্থাৎ 4কে যদি আমরা 2π দ্বারা ভাগ করি, 4/2 × π
তাহলে সমান 2 পাই, ফোর ভাগ 2 পাই। উপরে থাকবে 4, এখানে 2 যদি আমরা কাটা দিই তাহলে এখানে থাকবে 2 বাই পাই। এখানে কি আসলো 6.26, 2 বাই পাই। এটাকে রেখে দিই আমরা অপশনে 2 বাই পাই, এটা আনসার রেখে দিলাম। হার্জ, এককটা কিন্তু হার্জ, তো এইগুলো তো অপশনে অবশ্যই দেওয়া থাকবে, চিন্তার কোনো কারণ নেই। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে একটি সরল সন্দিত স্পন্দন সম্পূর্ণ কণার সমীকরণ y সমান 10 sin 12t মাইনাস π/6 মিটার, কণাটির বিস্তার, তারপরে কৌণিক বেগ এবং সর্বোচ্চ বেগ কত। তো এটার সাধারণ সমীকরণ, সরল স্পন্দিত সাধারণ সমীকরণটা হলো গিয়ে y সমান, আমি লিখে দিচ্ছি আপনাদেরকে, সাধারণ সমীকরণ y সমান a sin omega t plus del, এর সাথে যদি আমরা তুলনা করে পাই, এটার সাথে যদি তুলনা করি তাহলে a সমান কি, এটা হচ্ছে বিস্তার, অর্থাৎ বিস্তার a সমান এর স্থানে কত আছে 10, এর স্থানে সমীকরণে কত আছে 10, এই দেখেন 10 আছে, তাহলে a সমান 10 মিটার, বিস্তার পেয়ে গেলাম। তারপরে হচ্ছে কৌণিক বেগ, এটাকে ওমেগা দ্বারা প্রকাশ করা হয়, ওমেগা সমান কৌণিক বেগটা কত আছে এখানে, ওমেগার স্থানে কত আছে 12, তার মানে 12 রেডিয়ান পার সেকেন্ড, এটা হবে একক, রেডিয়ান পার সেকেন্ড। তারপরে হচ্ছে সর্বোচ্চ বেগ, এটাকে আমরা b সমান করব, b সমান বেগটা বের করতে হলে আপনাকে এখানে আগে ত্বরণ নির্ণয় করতে হবে। তো ত্বরণ সমান যদি আমরা লিখি, ত্বরণ a সমান ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার, a সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, আর ওমেগার পরিবর্তে আমরা লিখতে পারি 2 পাই ডিভাইডেড বাই t ইন্টু এক্স। আচ্ছা, এদিকে না গিয়ে আমি যদি এবার সর্বোচ্চ বেগ b সমান ওমেগা এ, এটা এই সূত্রটা অ্যাপ্লাই করি, তাহলে ওমেগা এর মান কত 12 আর এ এর মান কত 10, তাহলে কত বাই 120, এটি আপনি দিতে পারেন মিটার পার সেকেন্ড, 120 মিটার পার সেকেন্ড। এই ছিল বিস্তার 10 মিটার, কৌণিক বেগ ওমেগা সমান 12 রেডিয়ান পার সেকেন্ড, আর সর্বোচ্চ বেগ b সমান ওমেগা ইন্টু এ, 12 ইন্টু ওমেগার মান 12 আর এ এর মান হচ্ছে 10, 120 মিটার পার সেকেন্ড, এভাবে করলে ভালো হয়। 4 নম্বর অঙ্কটি হচ্ছে সরল সন্দিত স্পন্দনশীল একটি কণার দোলনকাল 10 সেকেন্ড। কোনো বস্তুর ত্বরণ a এবং সরণ যদি x হয় তাহলে সম্পর্কটা কি হবে, অর্থাৎ এটা একটা সূত্র, এই সূত্রটা হবে a সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, আবার ওমেগার পরিবর্তে আপনি লিখতে পারেন 2 পাই ডিভাইডেড বাই টি, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে মাইনাসটা দিয়ে দিলাম, তারপরে স্কোয়ার ইন্টু এক্স, 2 পাই টি এর মান যেহেতু 10 দিচ্ছে 10 দিলাম, এখানে মাইনাস তার উপর স্কোয়ার ইন্টু এক্স, আপনি এটাই আনসার রাখতে পারেন, বা এটাকে যদি আপনি কাটেন তাহলে কত আসে, এখানে মাইনাস আছে কিন্তু মাইনাস উপরে থাকবে পাই আর নিচে থাকবে 5 ইন্টু এক্স, এটি আপনাদের কাঙ্ক্ষিত আনসার। স্মরণ রাখবেন ওমেগা সমান হচ্ছে 2 পাই ডিভাইডেড বাই টি। 5 নম্বর অঙ্কটি হচ্ছে দুটি স্প্রিং এর বল ধ্রুবক 200 নিউটন পার মিটার,
এবং 300 নিউটন পার মিটার। মানে দুইটা স্প্রিংয়ের বল ধ্রুবককে আমরা সাধারণত কে দ্বারা প্রকাশ করি। একটা বল ধ্রুবক 200 আর একটা বল ধ্রুবক হচ্ছে 300। এগুলো যদি শ্রেণী সময়ে যুক্ত থাকে তাদের বল কত হবে? শ্রেণী সময়ের ক্ষেত্রে বল 1/k সমান সমান 1/k1 প্লাস 1/k2। এই দুইটা মান যদি আমরা বসাই, 1/k1 এর মান হচ্ছে 200 প্লাস 1/300। এই দুইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত আসে? 1/k অপশন আছে 1/200 প্লাস আবার 1/300 সমান আসছে 120। অর্থাৎ 1/k সমান সমান আসছে 1/120। তাহলে এটাকে যদি আমরা উল্টিয়ে দিই তাহলে k সমান সমান পাবো 120। এই ছিল আপনাদের বল ধ্রুবক। সমবায়ের ক্ষেত্রে বল এত নিউটন পার মিটার হবে আনসার। এই ছিল 5 নম্বর অঙ্কের সমাধান। এখন দেখবো আমরা 6 নম্বর অঙ্কে কি বলা হয়েছে। ছয় নম্বর অঙ্কের মধ্যে বলা হয়েছে কোনো সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য 1.96 গুণ করলে এর দোলনকাল কত হবে? তো দোলনকালের সূত্র হচ্ছে t সমান সমান 2π √L/g। এটা হবে আপনাদের দোলনকালের সূত্র। তো এখানে যেহেতু সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য এত গুণ করলে এর দোলনকাল কত হবে, তাহলে আমরা এখন T1 T2 দুইটা যদি আমরা নিয়ে আসি তাহলে এটার পরিবর্তে কি লেখা যায়? সমান সমান জি এবং জি কাটা যাবে। আমি একটু শর্ট করতেছি আপনাদের বোঝার সুবিধার্থে। L1 আর এখানে দিলাম আমি L2। অর্থাৎ T1 এর জন্য একটা সমীকরণ, T2 এর জন্য একটা সমীকরণ। দুইটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো এটা। আপনারা ভাগ করে দেখতে পারেন। বা T2 সমান সমান ওটা থেকে উল্টিয়ে দিই, L2টাকে আমরা উপরে নিয়ে যাই আর L1কে যদি আমরা নিচে নিয়ে আসি তার সাথে গুণ হবে কি? T1। এটা ক্যালকুলেশন আপনারা নিজেরা চেষ্টা করবেন করার। সমান সমান √, T1 এর মান হচ্ছে 1.96 ইন্টু L1 আর নিচে হবে শুধুমাত্র L1 ইন্টু টির মান 2 সমান সমান যেটা যদি আমরা কাটাকাটি করি, L যদি কাটি L1 তাহলে 1.6 √1.96 এই মান ইন্টু তার সাথে 2 সমান কত আসে? 2.8 সমান 2.8 সেকেন্ড। তো এখানে আমি একটা কথা বলে রাখি, T1 সমান সমান এখানে কিন্তু 2 সেকেন্ড, এটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে। তো এটা ক্যালকুলেশন করলে ইনশাল্লাহ 2.8 সেকেন্ড। মানে আপনার সূত্র এই যে দুইটা মানে শুধুমাত্র এই এতটুকু সূত্রটা যদি আপনি স্মরণ রাখতে পারেন তাহলে আপনার মান বসিয়ে সরাসরি অঙ্কটা করতে পারবেন। তো 7 নম্বর অঙ্কটি হচ্ছিল একটি সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য এত % বৃদ্ধি করা হলে দোলনকাল কত বৃদ্ধি পাবে। এটাও সেম আমি এই সূত্র দ্বারা সরাসরি অঙ্কটা করার চেষ্টা করতেছি। দেখেন উপরে নিলাম আমি T1/T2। এটা সরাসরি T1 সমান এইটা আর T2 সমান সমান L1 G1 আর T2 সমান সমান L2 G1 জি বলতে জি কিন্তু চেঞ্জ হবে না, অভিকর্ষ ত্বরণ জি ঠিকই থাকবে। জি কাটাকাটি করলে কিন্তু আপনি এই অংশটুকু পাবেন। সরাসরি আমি এটা ব্যবহার করতেছি। উপরে থাকবে L1/L2 বা এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি
তাহলে T2 মান বের করবো আমরা। T2 সমান সমান √ L2 আগের মতো L2 ডিভাইডেড বাই L1 ইন্টু 2। এখন যদি আমরা মান বসাই তাহলে এটার মান আসে কত? L1 এর মান আছে 2। এটা বের করলে ভালো হয়, এখানে আমরা বের করে নিই। T1 2 সেকেন্ড, এটা থাক 2 সেকেন্ড। আচ্ছা, L2 সমান সমান L2 এর মানটা হবে L1 প্লাস 25.6। এটাকে যদি আমরা ভাগ করি 25.6% যখন আছে তাহলে 100 দ্বারা ভাগ করব, আর এখানে তার সাথে L1 কিন্তু থাকবে ইন্টু L1। বুঝা যাচ্ছে না? আমি এদিকে নিয়ে আসি। L2 সমান সমান 25.6 L1 ডিভাইডেড বাই 100। এটাকে ক্যালকুলেশন করলে পাবো আমরা 1.256 L1। এই মানটি আমরা এখানে বসাবো। √1.256 L1, আর নিচে তো L1 একটা আছে, L1 ইন্টু 2। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত আসে? L1 কাটা যাবে। √1.256 এটার নিচে ভাগ 2। এটা তো আর নাই, L1 কাটা গেছে, সুতরাং এখানে L1 কাটা গেছে, তাহলে নিচে কিছু নাই, ভাগ দেওয়া লাগবে না। এটা রেজাল্ট কত আসে? এই রেজাল্ট ইন্টু 2.24। হ্যাঁ, এটার আনসার আসবে 2.24 সেকেন্ড। এটাই আপনাদের কাঙ্ক্ষিত আনসার। তো মূলত 6 এবং 7 একই নিয়মের অঙ্ক ছিল। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন যদি বলা হয় এটা শতকরা কতটুকু বৃদ্ধি পেয়েছে, তাহলে শতকরা বের করার জন্য আপনাকে উপরে রাখবেন T2, অর্থাৎ T2 মাইনাস T1 ডিভাইডেড বাই T1 ইন্টু 100%। শতকরা যদি নিতে চান তাহলে এই সূত্র অ্যাপ্লাই করলে শতকরা চলে যাবে। আচ্ছা, তো আমি আর নিচ্ছি না। শতকরা যদি দেওয়া থাকে অঙ্কের মধ্যে, ডাকের মধ্যে, তাহলে আপনারা শতকরা নেবেন। 8 নম্বর অঙ্কটি হচ্ছে সরল দুল গতিসম্পন্ন একটি কণার সরণ x সমান সমান এত sin 2πt। 1 নম্বর প্রশ্ন হচ্ছে কণাটির স্পন্দনের পর্যায়কাল কত? তো স্পন্দনের পর্যায়কাল প্রথমে আমরা ওমেগা সমান সমান সূত্র জানি 2π, বা ওমেগার পরিবর্তে যদি আমরা 2π ডিভাইডেড বাই t সমান সমান এখানে 2π ব্যবহার করি, তাহলে পাইয়ে পাইয়ে ক্যান্সেল হয়ে যায়, 2 এ ক্যান্সেল হয়ে যায়। তাহলে t সমান সমান কত হয়? আমরা t সমান সমান পাই 1 সেকেন্ড। এটাই আনসার। আচ্ছা, এরপরের ইয়েটা হচ্ছে সাম্যাবস্থান থেকে 1 মিটার দূরে কণাটির গতিশক্তি ও বিভব শক্তির অনুপাত। আচ্ছা, গতিশক্তির ক্ষেত্রে গতিশক্তির সূত্রটি হচ্ছে গতিশক্তি সমান সমান হাফ কে ইন্টু স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আর বিভব শক্তির সূত্র হচ্ছে, দুইটা সূত্র স্মরণ রাখবেন, মুখস্থ করে নেবেন, হাফ কে এক্স স্কোয়ার। আচ্ছা, এখন যদি আমরা দুইটাকে অনুপাত করি, যেহেতু অনুপাত চেয়েছে তাহলে আমরা গতিশক্তি রাখবো উপরে, গতিশক্তি ডিভাইডেড বাই বিভব শক্তি সমান সমান হাফ কে ইন্টু স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই হাফ কে এক্স স্কোয়ার। এটাকে যদি কাটাকাটি করি তাহলে কি আসে? উপরে থাকবে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, নিচে থাকবে শুধুমাত্র এক্স স্কোয়ার। তো দেখেন এখানে এ এর মান কিন্তু অলরেডি যে সূত্রটা ব্যবহার হয়েছে √3 sin আলফাটি, অর্থাৎ 8-এর যে ওটা এক্সের মান, এই এক্সের মানটা কিন্তু অলরেডি দেওয়া আছে। এখানে এক্সের মানটা দেওয়া আছে √3 sin 2πt। তাহলে এখানে এ এর মান কত?
এ এর স্থানে আছে √3। তাহলে এখানে যদি এ এর পরিবর্তে √3 বসাই, √3 স্কোয়ার মাইনাস, আর এখানে 3a মানে 1, এখানে 1 আছে 1 স্কোয়ার এক্স স্কোয়ারের জন্য, আর নিচে হচ্ছে 1 স্কোয়ার। তার মানে এখানে আনসার আসবে 2, √স্কোয়ারে কাটা গেলে 2 - 1, অর্থাৎ অনুপাতটা হবে, নিচে 1 আছে, অনুপাত হবে সমান সমান 2:1। তো এই ছিল আপনাদের মেইন সমীকরণটা আর কি। তো এখানে বলে রাখি, সরল দোলকের সাধারণ যে সমীকরণ, এই সমীকরণটা হলো গিয়া ax = a sin ωt। আপনি মনে করতে পারেন যে এখানে √3 থেকে পেলাম আর 1 থেকে পেলাম। দেখেন এই যে সমীকরণটা, এই সমীকরণ হচ্ছে ax = √3 sin 2πt, t এর স্থানে t, 2π এর স্থানে ওমেগা। তো এখানের মধ্যে যে a এর মানটা আছে, x এখানে কিন্তু 1, এই যে x কিন্তু এখানে x, এখানে x, একটা x, সুতরাং এখানে 1, আর a এর স্থানে √3, এইটার পরিবর্তে এই যে এখানে √3 ব্যবহার করা হয়েছে। তো আশা করি আপনারা এই অধ্যায়টাও ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে গেছে। অধ্যায় 8 ইনশাল্লাহ, অধ্যায় 9 এবং 10 আরও 2টা অধ্যায় রয়েছে। এই 2টা অধ্যায় ইনশাল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করে প্রথম পত্র সমাপ্ত করে দেবো ইনশাল্লাহ। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এ প্রত্যাশারে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।